সাম্প্রতিক সময়ে কানাডার দুইটি ফেডারেল কোর্টের রায় মূলত উইন করেছে। এখানে কানাডার যারা বাদী পক্ষ, এখানে বিবাদী হচ্ছে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তো কী কারণে এই বিষয়গুলো কোর্ট পর্যন্ত গেছে সেটা নিয়ে আজকে কথা বলবো। কানাডাতে অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে কী ধরনের জটিলতা থাকে, কোন কোন ক্ষেত্রে কীভাবে জটিলতাগুলো তৈরি হতে পারে, সেটা একটা চিত্র আজকে পাবেন। কানাডা এবং কানাডার বাইরে যেখান থেকে আজকে আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যাপ্লিকেশন করলেই সেটার স্ট্যান্ডার্ড টাইমে রেজাল্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে অস্বাভাবিক কারণে আপনার অ্যাপ্লিকেশনের রেজাল্ট পেতে অপ্রত্যাশিত ডিলে হতে পারে। দুইটি কেস, একটি হলো পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামের আর একটা হলো স্টাডি পারমিটের। স্টাডি পারমিটের একটা কেসে দেখা গেল যে 3 বছরের মধ্যেও রেজাল্ট পায়নি একজন। কি কারণে? ইরানের একজন নাগরিক তাকে সিকিউরিটি রিজন দেখিয়ে 3 বছরের মধ্যেও তাকে রেজাল্ট দেয়নি। বাধ্য হয়ে তিনি কানাডা ফেডারেল কোর্টের নিকট এটার জন্য শরণাপন্ন হতে বাধ্য হন বা হয়েছেন। এরপরে আর একটা কেসে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি কেয়ার গিভার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন। নর্মাল প্রসেসিং টাইমের পরেও আরও দীর্ঘ সময় ধরে তার অ্যাপ্লিকেশনের কোনো হদিস পাচ্ছিলেন না। তো এই দুটি উদাহরণ সহ আরও কিছু গাইডলাইন আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব। গাইডলাইন বলতে আরও কিছু ঘটনা প্রবাহ বিভিন্ন প্রোগ্রামের, সেগুলো আপনারা জানবেন। কানাডাতে অনেক ব্যক্তিরাই আছেন, বিশেষ করে এখন বেশ কিছু ক্যাটাগরি আছে যেগুলোর প্রসেসিং টাইম এখন 10 বছর। তো অস্বাভাবিক একটা অবস্থা। আপনি অ্যাপ্লিকেশন করলেন, পিআর অ্যাপ্লিকেশনটা সাবমিট হলো, কোথায় আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, সেখানে পিআর অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হওয়ার পরে, অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে আরও 10 বছর ধরে একটা আনসার্টেন লাইফ লিড করা। অনেকে হয়তো মারাই যাবেন, এই সময় হয়তো বেঁচেই থাকবেন না। অনেক ধরনের স্ট্যাটাস চেঞ্জ হতে পারে, এই ধরনের ঘটনাগুলো ঘটতেই পারে। তো নিউ ফেডারেল কোর্ট রুলিং অর্ডার IRCC টু ডিসাইড ডিলেইড অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশন ডিলে হতে পারে 2 মাস, 3 মাস, 4 মাস, মানা যায়, কিন্তু বছরের পর বছর ডিলে হলে এটা আসলে একটা ডিসগাস্টিং ম্যাটার। তো ফেডারেল কোর্টের যে ডিসিশন, তারা এই ডিসিশনটা দিয়েছে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার বিষয়ে। তাদেরকে এটা নিয়ে শোকজ করা হয়েছে। দুইটি অ্যাপ্লিকেশন, দুইটি ফিক্সড ডেট ঠিক করে সেই সময়ের মধ্যে রেজাল্ট দিতে বলা হয়েছে। In one case, a study permit applicant had been stuck in security screening for more than 3.5 years, with no clear explanation for why the assessment remained incomplete. তো সিকিউরিটির অ্যাসেসমেন্ট করতে হিমশিম খাচ্ছে ইরানের সিটিজেন। এটা একটা বড় সমস্যা তার জন্য হয়ে দাঁড়িয়েছিল। In another case, a caregiver permanent residency applicant who had waited more than 42 months was told she faced another 39 months of waiting. তো 42 মাস তার এটার নর্মাল প্রসেসিং টাইম ছিল। 42 মাস পার করার পরে আরও 39 মাস ধরে তিনি ওয়েটিংয়ে আছেন, কোনো রেজাল্টের খবর নাই। বোথ রুলিং অ্যাপ্লাইড এ লিগাল রেমেডি কল্ড ম্যান্ডামাস, which compels the government departments to perform a duty they have unreasonably failed to carry out. তো এই ম্যান্ডামাস সিস্টেমে এখানে তারা ফেডারেল কোর্টের নিকট এটা নিয়ে আর্জি করে। সেক্ষেত্রে ফেডারেল কোর্ট যাচাই বাছাই করে গভর্নমেন্টের নিকট শোকজ করে এবং একটা ডেট ধরে দেয়। দি ডিসিশনস ডু নট মিন দ্যাট এভরি অ্যাপ্লিক্যান্ট with a delayed file can now force IRCC to decide within 45 to 60 days, but they do establish that courts are increasingly rejecting vague justification for prolonged processing delays. তো এখানে রিজেক্ট করছে কোনগুলো? অ্যাপ্লিকেশন রিজেক্ট বলতেছে না, তারা বলতেছে যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে আপনার প্রসেসিং ডিলের একটা ধোয়া তোলা হচ্ছে, সেটাকে তারা, সেই এক্সকিউজগুলোকে তারা কোর্ট পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করতেছে না। এই বিষয়গুলো আমরা আর একটু খোলাসা করি। নাম্বার 1 যে কেস, সেটা হচ্ছে দাই ভার্সাস কানাডা। দাই নামে একজন ব্যক্তি, তিনি এখানে 10ই জুলাই 2026 সালে তার বিষয়ে রায় দেয় জাস্টিস মাইকেল বাতিস্তা অফ দি ফেডারেল কোর্ট ordered IRCC to render a final decision on UDAI's permanent residency application with 60 days. তো এই কোর্টের শরণাপন্ন হওয়ার পরে মূলত ফেডারেল কোর্ট
এখানে অ্যাপ্লিকেন্টের পক্ষে রায় দিয়েছে, পক্ষে বলতে ভিসার ডিসিশন না, 60 দিনের মধ্যেই বিষয়টি ডিসমিস করতে বলা হয়েছে। They applied for permanent residency under the Home Child Care Provider Program on January 1, 2023 2023 সালের 1 জানুয়ারি তিনি এখানে আবেদন করেন। এরপর থেকে তার অ্যাপ্লিকেশন প্রসেসিং যে হচ্ছেই। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম, by mid 2026 she had waited approximately 42 months and RCC processing time calculator estimated another 39 months remaining. 42 মাস চলে গেছে, আইআরসিসি বলতেছে আরও 39 মাস লাগবে, প্রজেক্টিং এ টোটাল ওয়েট অফ ওভার 6.5 years, 6.5 বছর লাগবে, এটা আইআরসিসি বলতেছে। এটা নিয়ে যখন কোর্টকে জানানো হলো, দি কোর্ট ফাউন্ড দ্যাট এ ministerial instruction issued in December 2025 had replaced the previous processing framework without replacing it with any new policy. তো যখন তিনি প্রথমবার অ্যাপ্লাই করেন তখন যে প্রসেসিং টাইম ছিল, হঠাৎ করে 2025 সালের ডিসেম্বরে এটা প্রসেসিং টাইমটা তারা অনেক বাড়িয়ে দিয়েছে। জাস্টিস বাতিস্তা described this as a processing policy vacuum and ruled that IRCC could not rely on a policy that contained no transparent, intangible and processing system to justify the delay. The court noted that IRCC's processing time calculator was not a policy. It does not describe the manner of processing, and it provides no assurance that other applications will not at some point be placed ahead of the applicant. The decision cited the program's own stated goal of providing stability to caregivers already living and working in Canada, concluding that open-ended delay undermines rather than service that purpose. তো এখানে এখন পর্যন্ত 38,800 অ্যাপ্লিকেশন এই কেয়ার গিভার প্রোগ্রামে অপেক্ষমান রয়েছে। আজকের আলোচনা থেকে এই যে অপেক্ষমান ব্যক্তিরা, তাদের মধ্যে যারা শুনছেন তারা বুঝতে পারবেন যে তাদের ফাইলগুলো কত সময় লাগতে পারে। তো এখানে যে ঘটনাটা ঘটেছে, কোর্ট মূলত রায় দিয়েছে ওই যে ব্যক্তি এখানে আবেদন করেছেন তার জন্যেই, বাকি অ্যাপ্লিকেশনগুলোর জন্যে কিন্তু কোর্ট সব অ্যাপ্লিকেশন যে 60 দিনে কিন্তু সলভ করতে বলে নাই। এটা একটা ব্যাড সাইড। তো আরেকটি ঘটনা, সেটা হলো রগ হ্যাঙ্গার ভার্সাস কানাডা। 3.5 বছর ধরে তিনি ওয়েটিংয়ে রয়েছেন স্টাডি পারমিটের। তো বুঝতে পারতেছেন যে 3.5 বছর যদি কেউ স্টাডি পারমিটের জন্য ওয়েটিংয়ে থাকে তাহলে তার তো আর কানাডাতে এসে পড়াশোনা করতে হবে না, এমন একটা অবস্থা। হয় ভিসা দাও না হলে না দাও, কিন্তু রেজাল্ট একদম পেন্ডিং। অন July 22, 2026 the federal court ordered IRCC to decide a study permit application that had been pending for more than 3.5 years, a timeline that exceeds even the longest study permit processing estimates IRCC has published in 2026. The applicant, an Iranian citizen, তারা অ্যাপ্লিকেশন স্টাডি পারমিটে সাবমিট করেছিল আরও অনেক আগে। এখানে সিকিউরিটি স্ক্রিনিং করতে গিয়ে এই বিষয়টা স্টাক হয়ে গেছে। দি কোর্ট ফাউন্ড দ্যাট ভগ স্টেটমেন্ট দ্যাট অ্যান অনগোয়িং সিকিউরিটি অ্যাসেসমেন্ট ডিড নট কনস্টিটিউট এ স্যাটিসফ্যাক্টরি জাস্টিফিকেশন ফর দি ডিলে। তো তারা সিকিউরিটি ক্লিয়ারেন্সের যে একটা অজুহাত দেখাইছে, কোর্ট এই বিষয়টিকে পজিটিভলি দেখতেছে না। আইআরসিসি এখানে যেটা করতেছে, স্টাডি পারমিটের জন্য প্রসেসিং টাইম হলো 60 দিন, সেখানে তার 3.5 বছর লেগে যাচ্ছে বা লেগে গেছে অলরেডি, মেকিং ডিলে মোর দ্যান 42 months অ্যাপ্রক্সিমেটলি। 21 গুণ বেশি সময় লাগতেছে তার রেজাল্ট পেতে। দি কোর্ট ordered IRCC টু মেক এ ডিসিশন অন দ্য অ্যাপ্লিকেশন উইদিন 45 days, 45 দিনের মধ্যে এটা রেজাল্ট দিতে কড়া নির্দেশ দিয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। দি রুলিং reinforced a growing body of case law holding that IRCC cannot indefinitely park applications behind a general reference to security sincerely without providing case-specific evidence of why the assessment is taking. এখানে দেখুন দুইটা রুলিংয়ের বিষয় নিয়ে ডিটেইল, তারপরে দাই ভার্সেস কানাডা এবং রগ হ্যাঙ্গার ভার্সেস কানাডা। 22 জুলাই এখানে 10 জুলাই এখানে এটা পাবলিশ হয়েছে, আর একটা 22 জুলাই পাবলিশ হয়েছে। সাইটেশন এখানে 2026 FC 931, একটা 2026 FC 987। অ্যাপ্লিকেশন টাইপ পার্মানেন্ট রেসিডেন্সি, কেয়ার গিভার, আর একটা হলো স্টাডি পারমিট।
তো এখানে ওয়েট অ্যাট টাইম অফ রুলিং 42 মাস ধরে তার অপেক্ষা রয়েছে। আরসিসি স্ট্যাটেড রিজন প্রসেসিং পলিসি ভ্যাকুয়াম সিকিউরিটি স্ক্রিনিং, দুইটাতে দুইটা রিজন দেখাইছে দেরি হওয়ার কারণে। এরপরে কোর্ট ফাইন্ডিং ডিলে আনরিজনেবল নো ট্রান্সপারেন্ট পলিসি, কোর্ট দেখলো যে এটা অযৌক্তিক কারণে একটা ডিলে করতেছে এবং এখানে পলিসিটা ট্রান্সপারেন্ট না। ওয়ার্ডার ডিসিশন উইদিন 60 ডেজ, আর একটা ডিসিশন 45 দিনের ডিসিশন উইদিন 45 ডে। এই বর্ডার প্যাটার্ন অফ কোর্টস ডিমান্ডিং এক্সপ্লেনেশন, এখানে বিষয়গুলো আরও ব্যাখ্যা করা হয়েছে, আমি ব্যাখ্যায় যাব না, আপনারা চাইলে পজ করে এগুলো দেখে নিতে পারেন যদি এই ধরনের কোনো কেসে কেউ থাকেন। হাউ ম্যান্ডামাস ওয়ার্ক ইন ইমিগ্রেশন কেসেস। ম্যান্ডামাস ইজ এ কোর্ট order that compels a government authority to perform a public legal duty it has unreasonably failed to carry out. In an immigration cases, it forces IRCC to make a decision on a pending application, but it does not dictate what that decision must be. তো ডিসিশন দিতে তারা এখানে শাসন করবে, কিন্তু ডিসিশনটা ভিসা দেওয়ার হবে নাকি ভিসা না দেওয়ার হবে সেই ব্যাপারে ম্যান্ডামাস কোনো হস্তক্ষেপ করতে পারে না। এই ম্যান্ডামাস অর্ডার can result in either an approval or refusal, and applicants must understand that compelling a decision is not the same as guaranteeing a positive outcome, a distinction that also applies to express entry invitations, which are invitations to apply rather than approvals. Canadian courts apply the 8-factor test approximately from Apotex versus Canada to determine whether mandamus should be granted, a framework to applies across all immigration program categories. What it cost and what applicants should know. তো এই যে আপনার ম্যান্ডামাসের মাধ্যমে এই বিষয়গুলো রুলিং করা, এটা অনেক এক্সপেন্সিভ বিষয়। ফাইলিং এ ম্যান্ডামাস অ্যাপ্লিকেশন অ্যাট দি ফেডারেল কোর্ট ইনভলভস এ ফাইলিং ফি while is currently a few $100 প্লাস লিগাল কস্ট। এখানে মূলত গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন ফি অনেক বেশি তা কিন্তু না, কিন্তু এই কেসগুলো লড়তে হয় অনেক ঝানু এক্সপিরিয়েন্স লয়ারকে দিয়ে, যারা প্রচুর পরিমাণে আপনার ইমিগ্রেশন চার্জ নেবে। তো টাকা থাকলে আপনি এই ধরনের কেস করতেই পারেন যদি আপনি এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়েন। এখানে আরও বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। তো আপনারা যদি কোনো কারণে অস্বাভাবিক ডিলে হয় তাহলে আপনারা জিসিএমএস নোটটা নিতে পারেন, নিয়ে আপনার অ্যাপ্লিকেশনের অবস্থা জানতে পারেন। সেটা মূলত আপনার অ্যাপ্লিকেশনটা কোন কোন টেবিলে ঘুরতেছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। হু ইজ মোস্ট অ্যাফেক্টেড বাই আরসিসি ডিলেস। তো আজকে জাস্ট দুইটা উদাহরণ দিলাম আমরা। এখন বর্তমানে কিন্তু আরসিসিতে অনেকগুলো ক্যাটাগরির অ্যাপ্লিকেশন অনেক ডিলের মধ্যে রয়েছে। ইটু জুলাই রুলিংস অ্যাড্রেসড ডিফারেন্ট কর্নার্স of the immigration system, but RCC backlog data shows that processing delays affect applicants across virtually every category. The most severe backlog as of the latest process reporting cycle include ভালো করে খেয়াল করুন, হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে সবচাইতে বেশি প্রসেসিং টাইম লাগতেছে, উইথ প্রসেসিং এস্টিমেট এক্সিডিং 10 years, 10 বছরের বেশি। এরপর কেয়ার গিভার প্রোগ্রাম অ্যাপ্লিকেশনস উইথ ওয়েট 5 years to 6 years, এবং স্টার্টআপ ভিসা অ্যাপ্লিকেশন ফেসিং প্রসেসিং টাইমস 3 to 5 years দেখাচ্ছে, যদি এখন কিছুদিন আগে আমরা 10 বছরের কথা শুনছি। স্টাডি পারমিট অ্যান্ড ওয়ার্ক পারমিট অ্যাপ্লিক্যান্ট ফেস shorter but still significant delays, particularly those whose files are flagged for enhanced security screening. এখানে একটা বিষয়, নর্মাল প্রসেসিং টাইমের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হবে না সেগুলোর বিষয়ে ধারণা করে নিতে হবে যে এখানে কোনো কনসার্ন আছে, কোনো কনসার্ন ইস্যু আছে, সেটা সলভ না হওয়া পর্যন্ত ইমিগ্রেশন অফিসার আপনার ব্যাপারে পজিটিভ রেজাল্ট দেবে না। ফ্যামিলি স্পন্সরশিপ অ্যাপ্লিক্যান্টস স্পেশালি in the parent and grandparent category have seen processing times improve in some streams but remain well above service standard in others. এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্লিকেশন নর্মালি 6 মাসের মধ্যে প্রসেস হয়, কিন্তু কারো ব্যাপারে যদি রেড ফ্ল্যাগ থাকে বা কোনো একটা সমস্যা থাকে, তাদের ব্যাপারে যদি কোনো আপত্তি থাকে, তাহলে এগুলো অনেক অস্বাভাবিক সময় লাগতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ইম্পর্টেন্ট লিমিটেশন অফ দিস রুলিংস, both court orders apply only to the specific applicants who brought the cases, and applicants should not assume that any pending immigration application will automatically receive the same treatment. তো এখানে আরও কিছু বিষয় আছে, আমরা শেষ করে দিলাম। তো আজকে মূলত দুইটি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে সামনে কানাডার ইমিগ্রেশন সিস্টেমের অবস্থাটা তুলে ধরা হলো, যে এখানে অনেক ক্যাটাগরি আছে যেগুলোতে প্রচুর সময় লাগতেছে অ্যাপ্লিকেশন প্রসেস হতে। তো আপনারা অধৈর্য হয়ে গেলে ম্যান্ডামাসের মাধ্যমে আপনারা এখানে কোর্টের মাধ্যমে একটা রুলিং করাতে পারেন, কিন্তু অনেক এক্সপেন্সিভ হবে এই বিষয়গুলো। তারপর যেটাকে বেশি জরুরি মনে হবে সেটা আপনি করবেন, জরুরির উপর
জরুরিয়াতের উপর তো কোনো হাত নাই বা কিছু করার নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।